না রূপকথা, এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর এবং ফিনান্সিয়াল এক্সেলেন্স লিমিটেডের চেয়ারম্যান মামুন রশিদ। স্বাগত আপনাদের। সেলিম ভাই, আপনার কাছেই প্রথমে আসতে চাই যে গ্রিসের সাম্প্রতিক, আমরা এখন আর এটা সাম্প্রতিক বলতে পারি না, কারণ প্রায় 7 বছর যাবতই এটা ওরা ইউরোজোনে ঢোকার পরে আর খুব বেশি দিন তাদের এই সংকটের বাইরে থাকতে হয়নি। কিন্তু সাম্প্রতিক যে বিষয়টি যে গণভোটে গেল এবং গণভোটে বলা যায় যে 61% মানুষ দাতাদের শর্ত মেনে নেওয়ার বিপক্ষে রায় দিল, এই বিষয়টির আসলে রাজনৈতিক একটা অবস্থান জানতে চাই আপনার কাছে। না, ধন্যবাদ। গ্রিসে যে ঘটনাগুলি বর্তমানে চলছে এবং বিরাট আলোড়ন সৃষ্টি করেছে সারা দুনিয়ায়, ইউরোপে এবং পশ্চিমা দুনিয়ায়, এমনকি আমাদের মতো এই তৃতীয় বিশ্বের দেশ বলে যারা আখ্যায়িত সেসব দেশেও এটা বহুল আলোচিত। এবং এই রেফারেন্ডামের পরে পত্রিকায় হেডিং দিয়েছে যে ইউরোপ থতমত খেয়ে গেছে। তো এই ঘটনার ব্যাকগ্রাউন্ডটা আমাদের বুঝতে হলে পরে সমস্ত যে বিশ্ব অর্থনীতি বলতে যেটাকে আমরা বোঝাই এবং সেটা স্বাভাবিকভাবেই পুঁজিবাদী নয়া উদারবাদী নীতির ভিত্তিতে পরিচালিত বিশ্ব পরিমণ্ডলে যে অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে, তার ভেতরে যে সংকটের সৃষ্টি হলো, সেই সংকটেরই স্পিল ওভার এটা উপচিয়ে পড়ে এসে কন্টিনিউ করছে এবং তারই ধারাবাহিকতায় আমরা গ্রিসে এই সিচুয়েশনটা দেখতে পাচ্ছি, স্পেনে দেখতে পাচ্ছি, পর্তুগালে দেখতে পাচ্ছি, ইউরোপের দেশগুলো যদি আমরা আলাদা করে চিহ্নিত করি আর কি। এবং সেইখানে এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য যে পলিসিটা গ্রহণ করা হয়েছিল, যে তাদেরকে বেইল আউট করার জন্য সরকারের পক্ষ থেকে একটা অর্থ সরবরাহ করা হতো এবং ব্যাংকিং ব্যবস্থায়, যেহেতু প্রথম এই সংকটের ধাক্কাটা এসে লেগেছিল ব্যাংকিং ব্যবস্থায়, মর্টগেজের সিস্টেমের ভেতরে যে গোলমালটা লেগে গেল, সেটার ফলেই প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে এটা বড় করে বিস্ফোরণটা ঘটে। কিন্তু এই গোটা আয়োজনটা আমার বিবেচনায় যে সেটা ক্রাইসিসটাকে ওভারকাম না করে এটাকে একটু ডিলে করে, একটু পিছিয়ে দিয়ে, বিলম্বিত করে আরো বড় রকম ক্রাইসিসের দিকে কিন্তু সমস্ত বিশ্ব অর্থনীতিকে নিয়ে গেছে এবং তারই প্রমাণ আমরা গ্রিসে সম্প্রতিকালে দেখতে পাচ্ছি। এখন আগের যে ফর্মুলাটা ছিল, যে ফর্মুলার ভিত্তিতে এটা বলা হচ্ছিল যে আমরা এখান থেকে আবার স্টেবল পজিশনে চলে আসতে পারবো, সেই জিনিসটা ওয়ার্কআউট করছিল না। কিন্তু তারপরেও ইউরোপের সবগুলো দেশ সেইটা অনুসরণ করে চলছিল, এই কারণে যে উদার পুঁজিবাদী যে ব্যবস্থা দর্শন, সেইটা সকলেই অনুসরণ করত। গ্রিসের ক্ষেত্রে ডিপার্চারটা হলো এই যে এই নয়া উদারবাদী পথ পরিত্যাগ করে আমাদেরকে ভিন্ন পথ গ্রহণ করতে হবে। এই ব্যাপারে কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে এই কিছুদিন আগেই একটা বামপন্থী সরকার সেখানে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। কেননা এই যে লোন নিয়ে, ঋণ নিয়ে, সেইটার সঙ্গে যে শর্তগুলো যুক্ত হয় এবং প্রচন্ড পরিমাণে একটা মিতব্যয়িতার নাম করে আপনার পেনশন কমিয়ে দেওয়া হচ্ছে, ওয়েজ ফ্রিজ করে দেওয়া হচ্ছে, বেকারত্বের পরিমাণ বাড়ছে, সোশিয়াল এক্সপেন্ডিচার গুলো বাড়ানো হচ্ছে। ইন্টারেস্টিং, অনেকে বলে যে হ্যাঁ আমরা তো টাকা পয়সা নাই, এখন সোশিয়াল এক্সপেন্ডিচার তো একটু কমাতেই হবে। কিন্তু আপনি ভালো করে গবেষণা করলে দেখবেন সোশিয়াল এক্সপেন্ডিচার কমছে, কিন্তু সরকারগুলো তাদের নিপীড়নমূলক ক্ষেত্রে যে ব্যয়, সেইটা কিন্তু মোটেই কমাচ্ছে না। সুতরাং রাষ্ট্র যে ছোট করে নিয়ে আসা, সেইটা কেবলমাত্র প্রয়োগ হচ্ছে এমন জায়গায় যেটা জনগণকে নেতিবাচকভাবে একটা দুরবস্থার ভিতরে ফেলে দেবে। এবং এই পথ ছাড়া ভিন্ন কোনো পথ আছে কিনা, সেই এজেন্ডাটা নিয়েই কিন্তু গ্রিসের ইলেকশন হয় এবং মানুষ এই বামপন্থী সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করে। তারপরে যখন এটা একটা ক্রিটিক্যাল পয়েন্টে আসলো, তখন এই গত 3 দিন আগে সেখানে একটা রেফারেন্ডাম অনুষ্ঠিত হয় যে বিশ্ব IMF ইত্যাদির পক্ষ থেকে, ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে আমাদেরকে এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য নতুন লোন দেওয়ার ব্যাপারে যেই শর্তগুলো আরোপ করছে, আমরা কি সেটা মেনে নেব কি নেব না। এবং সেই শর্তগুলোর ভেতরে আরো এমন কতগুলো ব্যবস্থা ছিল যেটা মানুষকে আরো বিপদের ভেতরে, অর্থনৈতিক অসুবিধার ভেতরে ফেলবে। তো এই রেফারেন্ডামে
আমি রেফারেন্ডাম যখন চলছিল তখনও দেখলাম ওয়েস্টার্ন মিডিয়া বলছে যে না ইয়েস ভোট সামান্য এগিয়ে আছে 51% অ্যান্ড নো ভোট 49%। কিন্তু অবাক বিস্ময়ে সারা দুনিয়া দেখলো যে এই প্রচার অপপ্রচার এবং নানাভাবে পাবলিক ওপিনিয়ন ম্যানিপুলেট করার সমস্ত রকম আয়োজন ইউরোপের বড় বড় দেশ যেগুলো জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড ইত্যাদি, এই দেশগুলোকে বড় দেশ, মেজর দেশ বলা হয়, এবং আমেরিকা তো বটেই, তারা যে প্রচন্ড পরিমাণে প্রচারণা চালিয়েছে সেইগুলোকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত করে সেখানকার জনগণ নো ভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু এটা দেখতে হবে, এটা আমরা অ্যানালিসিস করতে পারি, কিন্তু গ্রিস এই সংকট থেকে কিভাবে বেরিয়ে আসবে সেই ব্যাপারে কেবলমাত্র এই নিওলিবারাল পলিসির ভিত্তিতে যে বেইল আউট মানি দিয়ে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে ব্যাংকিং সিস্টেমটাকে রিভাইভ করলেই অটোমেটিক্যালি অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চয় হবে, যে জিনিসটা হলো না গ্রিসের ক্ষেত্রে। এবং আমি বলি যে স্পেন, পর্তুগাল এইসব দেশেও কিন্তু হচ্ছে না, দেখা যাচ্ছে ক্রাইসিস সেখানেও ডেভেলপ করে যাচ্ছে। তাহলে পরে এখান থেকে নতুন পথটা কি, সেইটা অবশ্য গ্রিসের সরকারকে এখন পরিষ্কার করে স্পেল আউট করা প্রয়োজন। অবশ্যই সেলিম ভাই, আমার মনে হয় সেইখানেই আমরা চ্যালেঞ্জটা দেখছি যে যদি এখান থেকে গ্রিসের সরকার বের হয়ে আসতে পারে তাহলে অবশ্যই সিপ্রাসকে রূপকথার মহানায়ক হিসেবেই মেনে নেবে গ্রিসের জনগণ। যদি না বের হয়ে আসতে পারে তাহলে এখন যে অবস্থা, আমরা গতকালকেও দেখেছি 60 ইউরোর বেশি তারা ব্যাংক থেকে একসঙ্গে তুলতে পারে না। 60 ইউরো দিয়ে কি হয় এটা আমরা সবাই জানি। আমরা একটু হাসান এইচ মনসুরের কাছে যাব যে এই সংকটের গোড়াটা একটু বোঝা দরকার, কারণ এইরকম ঋণ নেওয়ার প্রবণতা তো আমাদের মতো দেশগুলিরও আছে। সেখানে কি ধরনের সতর্কতা থাকা দরকার যেন ভবিষ্যতে কোনো সময় এই ধরনের পরিস্থিতিতে পড়তে না হয়, সেই জায়গাটা আমাদের একটু বোঝা দরকার। কারণ অনেকদিন আপনি এই অভিজ্ঞতা, এই সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা থেকেই জানতে চাই। পৃথিবীর অনেক দেশ যুগে যুগে এই ধরনের বিপদে পড়েছে। প্রথমে হয় রিসেন্ট ইতিহাসে 80-র দশকে মেক্সিকো প্রথম ক্রাইসিসে পড়ে, তারপরে বেশ কিছুদিন ভালোই ছিল, তারপরে দেখা গেল যে এশিয়ান ক্রাইসিসটা বড়ভাবে আসলো, মাঝখানে আর্জেন্টিনা একটা ক্রাইসিসে পড়েছিল, তারপরে এশিয়ান ক্রাইসিস হলো। টার্কি কিন্তু কন্টিনিউয়াসলি এই ক্রাইসিসে ছিল ফর লং টাইম, এভরি 5 ইয়ার্স টার্কি ঘুরে গেলে এখন আইএমএফ প্রোগ্রামে থাকতো। এবং এগুলো সবকিছুর মূলে হচ্ছে এক ধরনের যেটাকে বলা হয় যে আয়ের চাইতে ব্যয় করার প্রবণতা একটা সোসাইটিতে। যখন আয়ের চাইতে ব্যয় করা, সিম্পলিফাই করলাম, ওভার সিম্পলিফাই করলাম, তখনই দেখা যায় যে বাইরে থেকে ঋণ নিয়ে আমি এখানকার কার্যক্রম, আভ্যন্তরীণ কার্যক্রম করছি, যেটা হয়তো অতখানি প্রোডাক্টিভ না। যে কারণে দেখা যায় কতগুলো দেশ ইউরোপের, আমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বাদই দিলাম, বিকজ গ্রিস হচ্ছে ফার্স্ট কান্ট্রি, এটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রি, ডিফল্টেড ফর দ্য ফার্স্ট টাইম অন পেমেন্টস, যেটা এই পর্যন্ত হয় নাই। ডেভেলপিং কান্ট্রি করেছে, এমার্জিং কান্ট্রি করেছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি করে নাই। গ্রিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, মে নট বি দ্য লাস্ট ওয়ান বাট দ্য ফার্স্ট ওয়ান। তো এখানে একটু স্পেশাল অ্যানালাইসিসের প্রয়োজন আছে। এখানে ডেট টু জিডিপি রেশিও যদি আমরা দেখি, গ্রিসের, ইটালি, পর্তুগাল, এদের সবারই 100% প্লাস। এই সিচুয়েশনে তারা একটা কারেন্সি সিস্টেমের মধ্যে আছে, আবার দে ডোন্ট হ্যাভ দ্য মানি অথরিটি টু প্রিন্ট মানি। জাপানেরও ডেট টু জিডিপি রেশিও কিন্তু 100% প্লাসের বেশি, কিন্তু জাপানের তো ইয়েন, অ্যান্ড ইয়েন ইজ এ রিজার্ভ কারেন্সি, তারা ইস্যু করতে পারে, অ্যান্ড দে হ্যাভ দ্যাট থিং। এদের কিন্তু সেই ক্ষমতাটা নাই। ফলে যেটা হচ্ছে যে দে নিড মাচ মোর ফিসক্যাল ডিসিপ্লিন দেন একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা যখন মনিটারি অথরিটির আন্ডারে থাকে, নিজের হাতে টাকশালটা থাকে। তাদের হাতে তো টাকশালটা নাই, কারো কাছেই নেই। জার্মানির কাছেও টাকশাল নাই, টাকশালটা আছে ইউরোপিয়ান ইউনিয়নের ইসিবির কাছে, সেন্ট্রাল ব্যাংকের কাছে। তো এই অবস্থাতে গ্রিসের প্রয়োজন ছিল একটা ফিসক্যাল ডিসিপ্লিন আগে থেকে মেনে নেওয়া। যেমন আমরা দেখেছি 5টা দেশ খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল গ্লোবাল ক্রাইসিসের সময়। তার মধ্যে হচ্ছে গ্রিস, পর্তুগাল, স্পেন, ইটালি, আয়ারল্যান্ড। আমি এই অর্ডারেই বললাম, লোয়েস্ট অর্ডারে গ্রিস, তারপরে হচ্ছে পর্তুগাল, তারপরে স্পেন, তারপরে ইটালি, তারপরে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড ইজ গ্র্যাজুয়েটেড, আয়ারল্যান্ড হ্যাজ গন আউট অফ ট্রয়কা বিজনেস, বিকজ তারা খুব সিনসিয়ারলি একই পলিসি পালন করেছে, ইমপ্লিমেন্ট করেছে, এবং দে হ্যাভ গ্র্যাজুয়েটেড। নাও কামস ইটালি অ্যান্ড স্পেন। এই দুটো সরকার বলছে যে আমরা উই আর স্টিকিং টু ইট, এবং আমরা উই আর সিইং দ্য পজিটিভ সাইডস অফ দিস প্রোগ্রাম। আমাদের গ্রোথ রিকভারি হচ্ছে, আমরা এমপ্লয়মেন্ট জেনারেশন শুরু করেছি, আমরা উপরের দিকে যাচ্ছি। সো উই হ্যাভ টু বি পেশেন্ট অ্যান্ড কন্টিনিউ উইথ দিস থিং। Both the German Prime Minister
sorry, Italian Prime Minister and Spanish Prime Minister are fully behind Angela Merkel on this fiscal discipline issue. তারা বলছে কোনো মতেই we cannot break rank, then it will destroy the European Union and the European monetary system completely, and that's not acceptable to them. Now comes Greece, or state out, or child out of the system. গ্রিসের এখন প্রবলেমটা হলো যে গ্রিসও কিন্তু এত খারাপ অবস্থায় ছিল না। এমন একটা স্বপ্ন দেখানো হয়েছে জনগণকে বাই দ্য গভর্নমেন্ট। আমি বলবো যে তারা খুব পপুলিস্ট, কিন্তু শুধু পপুলিজম দিয়ে বাস্তবতাকে অস্বীকার করে কোনোদিন একটা জাতির জন্য ভালো কিছু হয় না। হিটলারও তো এসেছিল জনগণের সামর্থ্য নিয়ে, কিন্তু দেশটাকে ধ্বংস করে গেছে, তাই না? তো সবসময় কিন্তু সবকিছুকেই গণতন্ত্র দিয়ে জাজ করলে হবে না, মানুষকে মেসমেরাইজ করে ফেলা যায়, কিন্তু শুভ বুদ্ধি যদি নষ্ট হয় তাহলে কিন্তু ওই মেসমেরাইজ মানুষ পরে তাকে খুঁজবে যে কেন আমাদেরকে এই পাগল করে আমাদেরকে নিজের হাতে আমার দেশকে ধ্বংস করালে। এই জিনিসটা কিন্তু গ্রিসে, আমি মনে করি যে গ্রিসের যে প্রবণতা সেটা হচ্ছে এই ধরনের প্রবণতা, যে একটা স্বপ্ন দেখিয়ে জনগণকে সাথে নিয়ে একটা দুঃস্বপ্নের দেশের দিকে যাচ্ছে তারা। এখন গ্রিসের হাতে চয়েস খুব বেশি নাই, আইদার গ্রিস স্লাইট অ্যাডজাস্টমেন্ট হতে পারে, কিন্তু এই ট্রয়কার রিকমেন্ডেড অ্যাপ্রোচে তাদেরকে মেনে নিতে হবে, নাকে খত দিয়ে হোক, যে করেই হোক, অথবা দে হ্যাভ দ্য অপশন, অলওয়েজ দে হ্যাভ দ্য অপশন যে আমি বের হয়ে যাব ইউরোপিয়ান ইউনিয়ন। কিন্তু দুইভাবে চলতে পারে না। একটা ক্লাবে থাকতে হলে একটা ক্লাবের ডিসিপ্লিন আছে। আমি একটা বলবো যে জিন্স পরে আসা যাবে না, আমি জিন্স পরে যাব, আমাকে তো ক্লাবে রাখবে না, আমি হাফ প্যান্ট পরে যেতে পারবো না, সেখানে আমাকে ওই ড্রেসের কাপড় পরে যেতে হবে। তো গ্রিসকে ওই আইনটা মেনে চলতে হবে যে ফিসক্যাল ডিসিপ্লিন, এবং ফিসক্যাল ডিসিপ্লিন ছাড়া একটা মনিটারি ইউনিয়ন কোনোদিন টিকে থাকতে পারে না। কারণ এটা বেসিক প্রিন্সিপলস অফ মনিটারি ইউনিয়ন। কারণ একটা টাকা আমি ছাপাবো, সেই টাকাটাকে সমানভাবে ভাগ করে নিচ্ছি আমরা সবাই মিলে আয়ের অনুপাতে, কিন্তু সেইখানে যদি আমি আমার মতো ব্যয় করে যাই তাহলে আমি কোথায় টাকাটা পাবো? সেই জন্য তাকে সংযত হতে হবে, প্র্যাগমেটিক হতে হবে। সরকার যদি টিকে থাকতে হয়, সরকারকে সত্যি সত্যি আমি বলবো প্রুডেন্সিয়াল নর্ম দেখিয়ে, বুদ্ধি খাটিয়ে আবার এই রুলস অফ বিজনেস এস্টাবলিশ করতে হবে, আইদার বাইরে থেকে অথবা ভিতরে থেকে। চয়েস ইজ উইথ দ্য গভর্নমেন্ট। মামুন ভাই, আপনার কাছে আসবো যে এই যে 12-13 বছর একসঙ্গে পথ চললো ইউরোজোনের মধ্যে থেকে গ্রিস, এবং সেখানে আমরা যদি প্রথম থেকে দেখি যে 2001-2 এবং 2004 একটা বড় অলিম্পিক আয়োজন করলো তারা, কতগুলি বিষয়কে সামনে আনা হচ্ছে। একটা হচ্ছে অলিম্পিক আয়োজন, এটাতে যে ইনভেস্টমেন্ট হয়েছে সেই ইনভেস্টমেন্টটা তারা রিটার্ন করতে পারেনি। এখন অলিম্পিকের যে ইনফ্রাস্ট্রাকচার এটা পচে যাচ্ছে, এখান থেকে কোনো রিটার্ন নাই, কিন্তু ওইটার জন্য যে ঋণ নিয়েছে সেই ঋণ কিন্তু এখনো গুনতে হচ্ছে এবং ভবিষ্যতে আরো বেশ লম্বা সময় গুনতে হবে। তার সঙ্গে যোগ হয়েছে যে যেটা হাসানিজ মনসুরও বলছিলেন যে কম্পিটিটিভনেস, যে গ্রিস একটা তুলনামূলকভাবে ছোট ইকোনমি, যদি জার্মানির সঙ্গে তুলনা করা হয় তাহলে অনেক ডিফারেন্স। তারা যখন একসঙ্গে হাঁটা শুরু করলো, এটার ভিতরে ঠিক বলা যায় যে কিভাবে সাম্যটা প্রতিষ্ঠিত হবে সেটার ব্যাপারে আমাদের কাছে এখনো মনে হচ্ছে যে জিনিসটা খুব বেশি ক্লিয়ার হয়তো ছিল না। এবং একই সঙ্গে তার সঙ্গে একটা জিনিস যোগ হয়েছে যে গ্রিসের মানুষের, ধরেন যখন ইউরোজোনে ঢুকলো তারপরেই কিন্তু গ্রিসে এখন হাজার হাজার পোর্শে গাড়ি পাওয়া যাচ্ছে, এবং তারা এটা হয়তো সত্যিকারের অর্থে এফোর্ড করতে পারে না, কিন্তু জার্মান কোম্পানিগুলি তারা এখানে সহজ শর্তে পোর্শে গাড়ি থেকে শুরু করে, আমরা জানি যে সব দেশেই জার্মান কার মানে খুবই এক্সপেন্সিভ কার, সেগুলি তারা ব্যবহার করেছে। ফলে মানুষের এই যে ভোগবাদী আচরণ, এবং একই সঙ্গে এই যে ক্লাবটার কথা বলছে সেই ক্লাবটার মধ্যে একটা ছোট কম দৌড়াতে পারা লোকের সঙ্গে দ্রুত দৌড়াতে পারা লোকের যে একটা স্পিডে ব্যালেন্স হওয়ার দরকার, সেই জিনিসগুলি ছিল কিনা একটু ব্যাকগ্রাউন্ডটা আপনার কাছ থেকে জানতে চাইবো, কিন্তু একটা বিরতির পর। আজকের বাংলাদেশে যাচ্ছে একটা বিরতি।